হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা সামনে হচ্ছে আমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা আছে। তো লাস্ট হচ্ছে যে কটা পরীক্ষা হয়েছে, ডব্লিউবিপি কনস্টেবল বলো বা আর যে কটা পরীক্ষা হয়েছে, সেখান থেকে তোমাদের অনেকের আমি একটা কমেন্ট দেখেছি প্রায় অনেক জায়গাতে, যে যদি আর একটু মানে পরীক্ষা অনুযায়ী টাইম কম বা আর একটু যদি বেশি টাইম দেওয়া হতো স্যার আরও কিছু কোশ্চেন করতে পারতাম। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, টাইম ম্যানেজ তুমি কি পরীক্ষা হলে কিভাবে করবে। আর দেখো অ্যাকচুয়ালি তুমি যদি দেখো, একমাত্র সিভিল সার্ভিস পরীক্ষা ছাড়া, তুমি ইউপিএসসি বলো বা ডব্লিউবিসিএস বলো, এই দুটো পরীক্ষা ছাড়া যে কোনো পরীক্ষাতে তুমি যে কোনো পরীক্ষা নাও, তুমি সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, রেলের পরীক্ষা, এএলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, যে কোনো পরীক্ষা তুমি নাও, তুমি প্রত্যেক পরীক্ষাতেই একটা জিনিস ফিল করবেই করবে, যে টাইমের একটা শর্টেজ। ঠিক আছে ভাই, এই টাইমের শর্টেজ নয়, এই টাইমটাকে সঠিকভাবে ইউটিলাইজ করাটাই হচ্ছে তোমার পরীক্ষা পরীক্ষকের মেন লক্ষ্য। এখানে তুমি যে কোনো পরীক্ষা দিতে যাবে, তুমি তোমার প্রত্যেক পরীক্ষাতেই ভাই মনে হবে হচ্ছে যে তোমার কাছে টাইম কম। আর এটাই হচ্ছে ভাই এখানকার ট্রিক্স। কারণ এখানে তোমাকে যদি টাইম দিয়ে দেওয়া হয়, তুমি দেখবে অন্তত বাড়িতে যখন তুমি প্রশ্ন খুলে দেখবে বা তুমি পরীক্ষা হল থেকে বেরিয়ে দেখবে, তোমার মনে হবে যে আমি তো আরও গোটা 10-15 প্রশ্ন স্যার করতে পারতাম। এটা তোমার প্রত্যেক পরীক্ষাতেই ভাই ফিল হবে। ওই জন্য টাইমটাকে কি করে ম্যানেজ করা যাবে, যে যাতে মোটামুটি ওই যে 10-15টা কোশ্চেন স্যার আরও একটু যদি সময় থাকলে, এক্সট্রা থাকলে করতে পারতাম, সেটা যেন তোমার ফিল না হয়, মোটামুটি সেটা যেন আমরা করে আসতে পারি। ওকে, তো সেটা আমরা নিয়ে আলোচনা করবো। দেখো তোমাদের কেপি কনস্টেবলের হচ্ছে সিলেবাস যেটা কি আছে, টোটাল 100 নাম্বারের কোশ্চেন আছে, টোটাল 100টা প্রশ্ন থাকবে। 100টা প্রশ্নের মধ্যে তোমার থাকবে হচ্ছে জিকে, জেনারেল নলেজ থাকবে। জিকে থাকবে হচ্ছে দেখো 40টা প্রশ্ন থাকবে। ম্যাথ থাকবে 30টা প্রশ্ন, ম্যাথ থাকবে হচ্ছে তোমার 30টা প্রশ্ন থাকবে। আর রিজনিং থাকবে বা জিআই বলতে পারি, জিআই থাকবে আমাদের 30টা প্রশ্ন। টোটাল টাইম কত আছে? টোটাল টাইম আমাদের পাশে আছে দেখো 60 মিনিটস। ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস তো ফিল করছো যে প্রত্যেক প্রশ্নের জন্য 1 মিনিটও বরাদ্দ নয়, যেটা ডব্লিউবিসিএস মেন্সের যে ম্যাথ জিআই পেপারটা যখন কেউ যদি তোমরা ভবিষ্যতে দাও, সেখানেও তোমাদের এই ফিলটা হবে যে সময়টা যদি আর একটু পাওয়া যেত, তাহলে আর একটু বেশি কোশ্চেন আমরা করে আসতে পারতাম। ঠিক আছে ভাই, মেন এখানকার এবারে গল্পটা শুরু করি। সেটা হচ্ছে যে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি। প্রথম কথা হচ্ছে দেখো, যদি প্রশ্ন সেপারেটলি থাকে, দু রকম জিনিস হয়, যেটা তোমাদের কেপি কনস্টেবলের ক্ষেত্রে হবে না, বা আমাদের স্টেটে যে কটা পরীক্ষায় হয় না, আমাদের কাছে প্রশ্ন মিক্সড থাকে। যদি প্রথমে ছোট করে বলে নিই, যদি প্রশ্ন সেপারেট থাকে তাহলে ভাই টাইমটা আরও ভালো করে ম্যানেজ করা যায়। ঠিক আছে, যেমন জিকের প্রশ্ন এক জায়গাতে, তারপর হচ্ছে ম্যাথের প্রশ্ন এক জায়গাতে, ইংলিশের প্রশ্ন এক জায়গাতে, জিআইয়ের প্রশ্ন এক জায়গাতে, তখন কিন্তু খুব ভালো করে টাইম ম্যানেজ করা যায়। কীভাবে? জিকের স্যার 25টা প্রশ্ন করতে হার্ডলি তোমার টাইম লাগবে 8 থেকে 10 মিনিট, তাও নয়, তাও নয়। জিকের 25টা প্রশ্ন তুমি পারলে পারবে, না পারলে না পারবে। এখানে কোনো এক্সট্রা ক্যালকুলেশন বলো, কোনো মানে কোনো শর্টকাট মনে করা বলো, কোনো কাজে লাগবে না। একটা জিনিস তোমার করতে হবে, সেক্ষেত্রে কি, যে স্যার আমার 25টার মধ্যে ওই আন্দাজে সঠিকভাবে কি করে এমসিকিউ ক্লিয়ার করা যায় ওই ট্রিক্স অ্যাপ্লাই করে নয়, অ্যাকচুয়াল যে ট্রিক্স অ্যাপ্লাই করা যেতে পারে। তোমার মনে হয়েছে যদি তুমি ঠিকঠাকভাবে পড়াশুনো করো, তাহলে তুমি গোটা 5-7 প্রশ্ন এরকম পাবে যেখানে তোমার দুটো অপশানের মধ্যে কনফিউশন হতে পারে। ঠিক আছে, তোমার কাছে দুটো অপশানসের মধ্যে কনফিউশন হতে পারে। এবারে ওই দুটো অপশানের মধ্যে ধরো আমি বললাম যে এরকম প্রশ্নের সংখ্যা হচ্ছে 5টা। ভালো করে খেয়াল করো, তুমি যদি দুটো ঠিক করো, দুটো রাইট করো আর 3টে রং করো, তাহলেও কিন্তু তুমি এখান থেকে একটা পজিটিভ অ্যান্সার পাবে, মানে তুমি এক্সট্রা কিছু হলেও প্রশ্নের করতে পারবে। এবং সেটা কখন তুমি অ্যাপ্লাই করতে পারবে? যখন যে কোনো দুটো অপশানের মধ্যে তুমি শিওর থাকবে যে এই দুটো অপশান তো স্যার হবেই না কোনো দিনও, তাহলে বাদ বাকি ওই গেসটা তুমি করতে পারো। সেক্ষেত্রে দেখো 5টার মধ্যে 1-4 ভুল হলে 1 পয়েন্ট সামথিং বাদ যাবে, যদি 5টাই ভুল হয়ে যায়। যদি দুটো ঠিক হয় স্যার 2 নাম্বার, আর 3টের জন্য দেখো 3/4 বাদ যাবে। 3/4 মানে হচ্ছে কত? 0.75, মানে 1.25, তখনও তোমার ফেভারে থাকবে। তো এইটা করা যেতে পারে, কিন্তু তোমরা যে পরীক্ষাটা দিতে যাবে সেখানে সমস্ত জিনিস হ্যাপাজার্ডলি থাকবে। ঠিক আছে, তো তার জন্য কিভাবে আমরা অ্যাটেম্প নিতে পারি? দেখো, প্রথম তোমাদের হচ্ছে যেমন
ধরো 1 নম্বরে থাকলো একটা জিকের প্রশ্ন থাকবে, 2 নম্বরে থাকবে একটা জিকের প্রশ্ন থাকবে, 3 নম্বরে একটা ম্যাথের প্রশ্ন থাকবে, 4 নম্বরে একটা জিআইয়ের প্রশ্ন থাকবে, 5 নম্বরে একটা ম্যাথের প্রশ্ন, 6 নম্বরে একটা জিকের প্রশ্ন, 7 নম্বরে ধরো একটা ম্যাথের প্রশ্ন থাকবে, 8 নম্বরে ধরো একটা জিআইয়ের প্রশ্ন থাকবে। এইভাবে ধরো তোমার প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। মেন চাকরি তোমাকে কে পাওয়াবে? চাকরি তোমাকে পাওয়াবে কিন্তু এই দুটো সাবজেক্ট। যে সমস্ত পরীক্ষাগুলোতে ইংলিশ নেই, ম্যাথ জিআই জিকে, দেখো তুমি ডব্লিউবিপি কনস্টেবলে যদি দেখো যা প্রশ্ন হয়েছে, সেক্ষেত্রে কিছু প্রশ্ন ভুল দিয়েছে, ওটা ওই তর্কতে আমি আসছি না, আমি ওভারঅল কথা বলছি। যদি ভুল না দিত তখন কি হতো? তুমি দেখো ম্যাথের 25টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্ন ছিল না পারার মতো, যেটা হচ্ছে সিজিএল থেকে তুলেছে, ইউপিএসসি সিস্যাট থেকে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এক্সাম থেকে তুলেছে, আর হচ্ছে তোমার হচ্ছে আর কিছু আইবির প্রশ্ন থেকে এটা তুলেছে। জিআইয়ের ক্ষেত্রেও একটা দুটো এদিক ওদিক আছে, কিন্তু তাও দেখো আমি যদি ওখানে 50টা প্রশ্নের মধ্যে 50টার মধ্যে আমি যদি 40টা ঠিক করার মতো প্রশ্ন কিন্তু ভাই ছিল, 50টার মধ্যে 40 ঠিক করার মতো প্রশ্ন ছিল। বাদ বাকি দেখো 25টা জিকের মধ্যে তুমি যদি ঠিকঠাক পড়াশুনো করো, তুমি হচ্ছে আরামসে 15 স্কোর করতে পারবে। দেখো 55 হচ্ছে দারুণ নাম্বার, যা ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা হয়েছিল। ঠিক সেম কথা তোমাকে আমি এখানেও বলবো, ম্যাথ জিআইকে ভাই কোনোভাবে নেগলেক্ট করার জায়গা নেই, ঠিক আছে। ম্যাথ জিআই থেকে তোমাকে ম্যাক্সিমাম স্কোর করতেই হবে, ওকে। এবারে তোমাকে এইখানেই হচ্ছে প্রবলেমটা তৈরি করাবে সময়টাকে তোমার নষ্ট করার জন্য। কিভাবে? দেখো জিকের 40টা প্রশ্ন তুমি যেখানে দেখতে পাবে, জিকে এই যে পরপর জিকে আছে না, দেখবে সেকেন্ডে উত্তর, এর জন্য কোনো ক্যালকুলেশন নেই, এর জন্য কিছু নেই। তুমি পুরো সেটের মধ্যে যখন পুরো সেটটা কমপ্লিট হবে, তার মধ্যে দেখবে এই 40টা প্রশ্ন তুমি আলটিমেটলি দাগিয়েছো হার্ডলি 5 থেকে 6 মিনিট, বা খুব বেশি হলে 7 থেকে 9 মিনিট। এর মধ্যে কিন্তু তোমার হচ্ছে জিকের প্রশ্ন দেখা মাত্রই তুমি টিক করেছো, জিকের প্রশ্ন দেখা মাত্র টিক করেছো। সময় কোথায় খাবে? সময় খাবে ম্যাথ এবং জিআইতে। এইখানটাতেই হচ্ছে মেন ট্র্যাপ, যেটাতে তোমাকে টাইম সেভ করতে হবে। এবার সেইটাই হচ্ছে আমরা বলবো যে টাইমটা কিভাবে সেভ হবে। এই 30টা ম্যাথের মধ্যে তুমি অলমোস্ট এরকম ম্যাথ পাবে 7টা থেকে 10টা ম্যাথ, যেটা তোমাকে হচ্ছে ভোগাবে। এবং জিআইয়ের ক্ষেত্রেও ঠিক এরকম 10টা মতো জিআই থাকবে। আমি আন্দাজে বলছি, এটা এরকম নয় যে আমার পাশে প্রশ্ন চলে এসেছে আমি দেখে বলছি তোমাকে। মোটামুটি যদি কেউ ঠিকঠাকভাবে তোমাকে পড়ায়, এই জিনিসগুলো তোমার বলা উচিত। এবং তারা প্রত্যেকেই জানে যে এই 10টা করে প্রশ্ন, এখানটাতে ম্যাক্সিমাম 20টা প্রশ্ন তোমাকে হেডেক দেবে, তোমার হচ্ছে প্রবলেম তৈরি করবে, ঠিক আছে। এইগুলোকে এবারে কীভাবে ট্যাকেল করবো? সব থেকে বড় প্রবলেম ভাই কাদের হয় জানো তো? যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়, তাদের এইগুলো ইগোতে লেগে যায়। দেখছে প্রশ্নটা সহজ, ক্যালকুলেশন করেছে, কিন্তু ক্যালকুলেশন করার পরে উত্তর যখন বেরিয়েছে অপশানের সঙ্গে মিলছে না, ও কী করে? আবার ক্যালকুলেশন শুরু করে, দ্বিতীয়বার করলো, 3 নম্বর দেখুন আবার একটা আলাদা উত্তর আসছে, কিন্তু সেটা উত্তরটা অপশানে নেই, ও কী করবে? আবার 3 নম্বর বার করবে। এটা একদমই না। ফার্স্ট আমার টার্গেট হচ্ছে কোন প্রশ্নগুলো আমি ছাড়বো, ম্যাথ জিআইয়ের কোন প্রশ্ন আমি দেখা মাত্র ছাড়বো, হচ্ছে এটা আমার ফার্স্ট টার্গেট। কোন প্রশ্ন ছাড়বো? যে সমস্ত ম্যাথ জিআইতে মোটামুটিভাবে 4 থেকে 5 লাইনের বেশি প্রশ্ন আছে, তুমি ফার্স্ট ওগুলোকে হচ্ছে করো স্কিপ। আমরা করবো না এরকম নয়, তুমি বুঝতে পারবে এরকম একটা মার্কিং করো। ধরো তুমি এই হচ্ছে দাগ নাম্বার আছে, তো আমি যেভাবে মার্কিং করি সেটা হচ্ছে কি, আমি এরকম করে দাগ দিয়ে দিই। ধরো আমার এই ম্যাথটা প্রবলেম আছে, তো আমি এটাকে এরকম করে দাগ দিয়ে দিই। তোমার ভালো লাগে তুমি এরকম গোল করে দাগ দিয়ে দাও। মানেটা কি? তুমি পরে এসে ওইটাকে আবার দেখবে, বুঝতে পারলে প্রশ্ন উল্টালেই বুঝতে পারবে যে গোল। এটা নিজের মধ্যে সেট আপ করে নাও, এই ফিচার্সটাকে ইনবিল্ড করে নাও যে আমি এরকম গোল দাগ বা এরকম একটা দাগ আমি পরীক্ষাতে আমি দেবো। তুমি একটা প্রশ্নতে এরকম দাগ দিলে আর একটা প্রশ্নতে গোল দাগ দিলে এরকম নয়। তুমি যেটা করবে সেটা একটাই প্রত্যেকটা প্রশ্নতে করবে, ঠিক আছে ভাই। প্রথম যখন দেখবে তুমি এরকম 4 লাইন 5 লাইনের প্রশ্ন, তুমি দেখে স্কিপ করে দাও। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, ব্লাড রিলেশন, ডিরেকশান, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কাউন্টিং ফিগার্স, এই ধরনের টপিক যেগুলো পাবে ওগুলোকে স্কিপ করো, ওগুলোকে করবে হচ্ছে শেষে। কারণ কি, তার মধ্যে তুমি ডিরেকশানটা করতেই পারো, কিন্তু ব্লাড রিলেশন এবং হচ্ছে ফিগার কাউন্টিং যদি প্রশ্ন পাও ওটাকে স্কিপ করো, কারণ হচ্ছে ওখানে টাইম লাগবে তোমার, ঠিক আছে। ম্যাথের ক্ষেত্রে সেটাই বলার,
যখন তুমি দেখবে 4 লাইন 5 লাইনের হচ্ছে ম্যাথ আছে, প্রথম ওগুলোকে দেখো, স্কিপ করে দাও এরকম করে একটা দাগ দিয়ে। তারপরে কাকে স্কিপ করবে? কোনো একটা অঙ্ক তুমি করেছো, একবার করে উত্তর মেলেনি, সঙ্গে সঙ্গে সেকেন্ড থট আসবেই না ওটাকে আর একবার করি, ওটা পরে, ওটাকে প্রথমে আমি ওই সময় আমি আর হাতই দেবো না। কারণ ওই সময় হাত দিয়ে তুমি একটা জিনিস ভাবো, এটা এখন একটা নতুন ট্রেন্ড বের করেছে এরা, ভালো করে হচ্ছে চুরিচামারি করার জন্য, একদম ডিরেক্ট বলছি আমি, এগুলো চুরিচামারি করার একটা প্রসেস। ভুল প্রশ্ন দিয়ে দেওয়া, ভুল অ্যান্সার কি দিয়ে দেওয়া, এগুলো ইচ্ছাকৃত, এগুলো অনিচ্ছাকৃত হতেই পারে না। কারণ একটা এইরকম এত লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেবে, সেখানে মাত্র 70-80টা 100টা প্রশ্ন সেট করতে গিয়ে যাদের হচ্ছে ঘাম বেরিয়ে যাচ্ছে, ভুল অ্যান্সার দিয়ে দিচ্ছে, ওখানে তুমি অবশ্যই জানবে ওখানে কিছু গন্ডগোল আছে, এটা হতেই পারে না। ঠিক আছে, এই জিনিসগুলোকে কি করবে, অনেক সময় কি হয় প্রশ্ন ভুল থাকে, তুমি দুবারের জায়গায় 4বার তুমি হচ্ছে ওটাকে অ্যাটেম্প করেছো, 4বার অ্যাটেম্প করার পরেও তোমার উত্তর মেলেনি, তুমি কি আউটপুট কি পেলে, নিট ফল পেলে হচ্ছে 0। তুমি সময়টা 4টে প্রশ্নের সময় তুমি ওখানে ভাই ব্যয় করেছো, তাহলে এই যে 60টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্নের সময় কিন্তু অলরেডি তুমি নষ্ট করে দিয়েছো, তাহলে তুমি ওই সময়টা তো তুমি আর ফেরত পাবে না। বোঝা গেল ভাই? তাহলে আমাদের টার্গেট কি হবে, এইখানে টার্গেট হবে টাইম কিভাবে আমরা ম্যানেজ করব, এখানে নয়। এখানে টাইম তুমি এমনি পেয়ে যাবে। আর তোমার আবারও বলছি, 40টার মধ্যে তুমি হার্ডলি 25টা দাগিয়েছো, তুমি যদি ঠিকঠাকভাবে পড়াশুনো করো, এরকম অন্তত 10টা প্রশ্ন তুমি পাবে যার মধ্যে দুটো অপশান নিয়ে হচ্ছে তোমার কনফিউশন থাকবে, দুটো অপশানস নিয়ে হচ্ছে তোমার কনফিউশন থাকবে, স্যার এটা এ হবে না ডি হবে, স্যার এটা সি হবে না বি হবে, স্যার এটা এ হবে না সি হবে, এরকম করে কনফিউশন থাকবে। তার মধ্যে তুমি একটা গেস করতে পারো, মোটামুটিভাবে তুমি দেখতে পারো যে হ্যাঁ এই দুটোর মধ্যে হতে পারে, তখন তুমি একটা ব্লাইন্ড গেস করতে পারো। তার মধ্যে যদি ঠিক হলো হলো, আর না হলে যদি 0.25 করে বাদ যায়, তোমার 4 নাম্বার বাদ চলে যাবে 10টা প্রশ্নতে। দুটোও যদি ঠিক হয় দেখো তাতেও কিন্তু লাভ আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো অ্যাপ্লাই করো। আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে টাইম ম্যানেজ করো হচ্ছে এই ম্যাথ এবং জিআইতে। ম্যাথ এবং জিআইটাকে ভালো করে দেখবে 4 নাম্বার। দেখো আমি যদি এখন করি যে সময় লাগবে, পরীক্ষা শেষে করলে একই সময় লাগবে, তাহলে আমি বড় বড় যদি কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে স্কিপ করে আমি পরের কোশ্চেনে চলে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোশ্চেনগুলো সবগুলো ঠিকঠাকভাবে দেখতে পারবো। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট, একটা অঙ্ক একটা জিআই একবার করব, উত্তর না মিললে সঙ্গে সঙ্গে স্কিপ, ওগুলোকে একদম শেষে ট্রাই করব। এটাই হচ্ছে টাইম ম্যানেজ করার আমার কাছে বেস্ট বলে মনে হয়। এবার তোমার কাছে যদি কোনো ট্রিক্স থেকে থাকে তুমি সেটা অ্যাপ্লাই করো, আগে বড়ো। ঠিক আছে ভাই, চলো আমাদের হচ্ছে দেখো এই 10টা মক টেস্ট অলরেডি চলছে ফ্রি অফ কস্টে। কোথায়? এই অ্যাপের ফ্রি, আমাদের অ্যাপটা যদি ডাউনলোড করো, সেখানে অ্যাপের মধ্যে ফ্রি টেস্ট সিরিজ বলে অপশানটা আছে, সেখানে তুমি হচ্ছে আমাদের এই কেপি কনস্টেবলের 10টা মক টেস্ট চলছে। অলরেডি কিছু মক হয়ে গেছে, মকের সলিউশন আমরা ইউটিউবেই করিয়ে দিচ্ছি। জেনারেল নলেজ যে প্রশ্নগুলো আছে সেখানে প্রত্যেকটা প্রশ্নতে ভাই, প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, তুমি একটা কোশ্চেন তো পড়তে পারলে তার সঙ্গে মিনিমাম 5টা হচ্ছে তোমার কাছে 4টে বা 5টা করে এক্সট্রা ইনফরমেশান থাকছে। তাহলে তোমার কাছে দেখো কোশ্চেন তুমি পেলে, যেটা পারলে, না পারলে দেখো এক্সট্রা ইনফরমেশান সহ তুমি সেগুলোকে আরও রিভিশন করতে পারছো, নতুন জিনিস জানতে পারছো। এবং পিডিএফগুলো আমরা টেলিগ্রামে শেয়ার করে দিই। পিডিএফ টেলিগ্রামে তুমি হচ্ছে আমাদের, এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল ম্যাথস উইথ মিনময় স্যার, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ওখান থেকে জয়েন হতে পারো। ঠিক আছে ভাই, এইটুকু হচ্ছে বলার। ভালো করে পরীক্ষা দাও, এখন শুধুমাত্র রিভিশন দাও, কোনো কমনযোগ্য নোট, কোনো রকম কোনো কিছু এইগুলোতে বারবার বলছি পা দেবে না, শেষ হয়ে যাবে একবারে। কারণ তোমাকে আমি একটা ছোট এক্সাম্পল বলছি, একটা বইতে ভাই 5000 পিডিএফ এমসিকিউ থাকে, আর একটা পিডিএফে কোনোদিন 5000 এমসিকিউ ধরাতেই পারবে না। একটা পিডিএফে হার্ডলি 150-200 এমসিকিউ থাকবে একটা চ্যাপ্টার থেকে। তাহলে যে ছেলে বা মেয়ে 4000-5000 প্রশ্ন পড়ছে, আর আমি হচ্ছে কি সিলেক্টিভ কিছু প্রশ্ন পড়ছি, এটা একটা কপালের ব্যাপার, কিন্তু ওটা 99% কেসে জীবনে তোমার সাথ দেবে না। ঠিক আছে, এই যে কমন নিয়ে আমি পরীক্ষা দিতে যাবো, আর একটা জিনিস, যে কমন পাইয়ে দেওয়ার ক্ষমতা থাকে সে কমন পেয়ে আগে সরকারি চাকরি নিয়ে নিত, এটা হচ্ছে একটা মাথায় সব থেকে প্রথমে ঢুকিয়ে নেবে। আমার যদি কমন পাওয়ানোর যোগ্যতা থাকতো, তাহলে আমি হচ্ছে প্রথম কমন পেয়ে আমি চাকরি নিয়ে নিতাম। এটা কখনো নয়। যে বা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট, তাদের মুখে কখনো শুনবে না তুমি যে কমন পেয়ে আমি চাকরি পেয়েছি, এরকম নয়। একটা কমন পেতে গেলে তোমাকে মিনিমাম 100টা প্রশ্ন ভাই পড়তে হবে, তাকে রিভিশন দিতে হবে, তবে গিয়ে যে প্রশ্নটা তুমি পাবে সেটাকে সঠিকভাবে তুমি পরীক্ষায় করে আসতে পারবে। এই সমস্ত ট্র্যাপে পড়বে না, জীবন শেষ হয়ে যাবে এখানে। আজকে প্রথম চাকরির প্রিপারেশান ফেজে 1 বছর 2 বছর হয়তো পড়ছো, প্রথম খুব জোশ আছে, তোমার মনে হবে আমি সব পড়ে নেবো, কিন্তু আলটিমেটলি যখন 2 বছর 3 বছর 4 বছর কেটে যাবে না,
তখন তুমি একটা ট্র্যাপে পড়ে যাবে, তুমি আর নতুন করে সিলেবাস কমপ্লিট করা তোমার মানসিকতা তৈরিই হবে না কোনোদিনও। এই জন্য বারবার বলছি, এই সমস্ত ট্র্যাপে কোনোদিন পড়বে না। কমনযোগ্য ভিডিও এখান থেকেই কমন আসবে, যা করাবো তার মধ্যেই আসবে, এটা ভাই নয়। আমি যা করাবো তার মধ্যে আসবে, তখন আমি দাওয়া করতে পারি যখন আমি তোমাকে মিনিমাম 2000-3000 প্রশ্ন আমি প্র্যাকটিস করাতে পারবো। তখন আমি বলতে পারবো যে এখান থেকে আমি দেখো, এখানে আমি যা যা টাইপ করিয়েছি ভাই সেখান থেকে তুমি পাবে। কিন্তু একটা পিডিএফ নোট ধরিয়ে দেবো, 200 টাকা নিয়ে নেবো, 500 টাকা নিয়ে নেবো, নিয়ে বলবো এর মধ্যে থেকে কমন আসবে, আর তুমি হামলে গিয়ে পড়বে সেখানটাতে। অর্থাৎ তুমি ধরেই চলো যে তুমি হচ্ছে হোঁচট খাবে এবং সেখান থেকে কোনো আউটপুট পাবে না। ঠিক আছে ভাই, নিজের ভালোটা অবশ্যই বুঝে নাও, নাহলে এইভাবে শেষ হয়ে যাবে। চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।